আজ হঠাৎ জারিফের কি হলো? তোরা কুষাণদের ফ্যামিলি সম্পর্কে বলতে ধরেও আর বলতে পারলো না, কারণ কুষাণ বারবার তোরাকে রিকোয়েস্ট করতে লাগলো সে যেন কাউকে কিছু না বলে, তাকে যেন তোরা আরেকবার সুযোগ দেয়। পরবর্তীতে তার ফ্যামিলির লোকজন কিছু বললে কুষাণ নিচে নাকি তোরার হয়ে প্রতিবাদ করবে। তোরা এখন বুঝতে পারছে না সে করবেটা কি। সে কি কুষাণকে আরেকটিবার সুযোগ দিয়ে দেখবে? তবে তোরা তার ফ্যামিলির লোকজনদের কিছু না বললেও কুষাণের সাথে সে কিছুতেই গেল না। কুষাণ হাজার চেষ্টা করেও তোরাকে আজ নিয়ে যেতে পারলো না, সেজন্য এক প্রকার বাধ্য হয়ে কুষাণকে আজও তোরাদের বাড়িতেই থাকতে হলো। জারিফ চৌধুরী এবার কামিনীর থেকে একটু দূরে সরে গেল আর তাড়াতাড়ি করে কুষাণকে কল দিল। কুষাণ কল রিসিভ করতেই জারিফ চৌধুরী বলল, বাবা তুমি কোথায় আছো এখন? এই তো আব্বু, গাড়িতেই আছি, এখনো পৌঁছেনি। তা পৌঁছাবা কেমনে? তুমি তো পিকনিকেও যাওনি। কে বললো তোমাকে? আমাকেও মিথ্যা কথা বলেছিলে কুষাণ। তুই তো তোদের বাড়িতে আছিস এখন। তুমি তাহলে জেনে গেছো আব্বু? হ্যাঁ জেনে গেছি। তোরার আম্মু কল করে বলেছে তিনি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা যাতে সবাই মিলে গিয়ে তোদের নিয়ে আসি। আম্মু কি তাহলে জেনে গেছে? না জানে না, তোর আম্মুকে আমি বলিনি। তা এত বড় সাহস কই পেলি কুষাণ? কাউকে কিছু না বলে কোন সাহসে একা একা চলে গেলি? আমাকে তো একটিবার বলতে পারতিস। তোমাকে বলা মানে আম্মু জেনে যাওয়া, সেজন্য বলিনি। তখন দেখলে না কিভাবে আম্মু আর আপু সাপ জানিয়ে দিল তারা নাকি আর তোরাকে এ বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে নাকি আবার বিয়ে করাবে। সেজন্য আর দেরি না করে নিজেই নিতে আসলাম তোরাকে। ভালো করেছিস বাবা, ওকে একটু ভালো করে বুঝিয়ে কালকের মধ্যে নিয়ে আসিস। হ্যাঁ আব্বু, চেষ্টা করছি, কিন্তু ওকে তো কিছুতেই রাজি করাতে পারছি না। তবে ও তার আব্বু আম্মুকে এখনো কিছুই বলেনি। তোরাকে আবার এই বাড়িতে দেখে কামিনী আরেকটা তুলকালাম শুরু করে দিবে, সামলাতে পারবি তখন? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আব্বু, আমি সামলাতে পারবো। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিব। তাছাড়া আম্মু আমাকে কতখানি ভালোবাসে তা তো তুমি জানোই। তোরার হয়ে কথা বললে হয়তো আম্মু একটু মন খারাপ করবে, আমার উপর রাগারাগি করবে, এর বেশি আর কি করবে। তোর আম্মু তো এদিকে জুথিকে আনিয়েছে বাসায়। আমাকে আবার বলেছে রুবাইয়াকেও ডাক দিতে। তোর আম্মু যে কেন এরকম করছে সত্যি আমার মাথাতেও ঢুকছে না। আম্মু জ্যোতিকেই আনুক আর রুবাইয়াকেই আনুক, আমার তাতে কি? আমি যদি তোরাকে না ছাড়ি, আমি যে করি হোক তোরাকে ম্যানেজ করতেছি। এই বলে কুষাণ কল কেটে দিল। তোরা বিছানায় শুয়ে আছে আর কুষাণ তোরার রুমের মধ্যে পায়চারি করছে। সে কিছুতেই তোরার সাথে কথা বলার সাহস খুঁজে পাচ্ছে না। এমনিতেই তোরা যে যেতে আছে, এখন কিছু বলা মানে তার রাগ আরো দ্বিগুণ হয়ে যাওয়া। সেজন্য তোরার সাথে যত কম কথা বলা যায় ততই কুষাণের জন্য ভালো। কুষাণ হঠাৎ করে একা একাই বলতে লাগলো, কেন যে সেদিন ভুল করে আমার বিকাশ অ্যাকাউন্টে তোমার টাকা এসেছিল, আর কেনই যে সেই টাকা ফেরত দেওয়ার জন্য তুমি আমাকে কল করলে, আর কেনই বা আমরা সেই থেকে রোজ রোজ কথা বলা শুরু করলাম। আর কি দরকার ছিল দেখা করার? দেখা না করলেই ভালো হতো, তাহলে তো আর দুইজনার প্রেমে পড়ে যেতাম না। ওই দিন দেখেই তো একেবারে ফেঁসে গিয়েছিলাম। কে জানতো এই রূপের আড়ালে ভয়ঙ্কর একটা চেহারা লুকিয়ে আছে? কে জানতো এই শান্তশিষ্ট ভদ্র মেয়েটি কথায় কথায় শুধু রাগ করবে আর উঠে বসতে আমাকে মারবে। তোরা হঠাৎ বিছানা থেকে নেমে এসে কুষাণের শার্টের কলার টেনে ধরে বলল। কি বললি? আরেকবার বল। কুষাণ তখন বলল, আর উঠতে বসতে আমাকে মারবে? কই কি বললাম? আমি তো জাস্ট সেই প্রথম দিনের কথা মনে করছিলাম, যেদিন প্রথম তুমি আমার সাথে দেখা করতে আসলে। কি সুন্দর সেজেগুজে এসেছিলে, এখনও সেই নিষ্পাপ চেহারাটা চোখের সামনে ভাসছে আমার। কি মায়াবী কণ্ঠ, তোমার কি মনে আছে? সেদিন তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছিলে, বলেছিলে ভাইয়া আপনাকে আমি কি বলে ডাকবো, তুমি বলবো না আপনি বলবো? আমার সেদিন না ভীষণ হাসি বের হয়েছিল। তোরা কুষাণের কথা শুনে তার মোবাইলটা হঠাৎ মেঝেতে ফেলে দিয়ে বলল, এই যন্ত্রটাই আমার যন্ত্রণার মূল কারণ। এই শালা না থাকলে আজ আমার কপালে এত দুঃখ হতো না। এই শালার জন্য আজ আমার এমন একটা গাধার সাথে পরিচয় হয়েছে, যে গাধার কোনোই বুদ্ধি নেই, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আজ তো একটা মাকাল ফল, যে যার শুধু বাইরেই চেহারা খান, ভেতরে যার কিছুই নাই, একদম শূন্য। এই বলে তোরা আবার কুষাণের শার্টের কলার টেনে ধরে বলল, তুই সেদিন বোধহয় আমাকে বশ করেছিলি, তা না হলে আমি কোন দুঃখে তোকে দেখে পাগল হয়েছিলাম। আমি এতটা বোকা কেন ছিলাম? এখন তোরে দেখলে আমার পুরো শরীর রাগে গরম হয়ে যায়। কুষাণ তখন তোরার কোমরে ধরে তার দিকে হ্যাচকা টেনে ধরে বলল, আমাকে এখন একটু ভালো লাগে না? দেখলেই রাগ উঠে যায়, খুন করতে ইচ্ছে করে? তাহলে করে ফেলো খুন।
জীবনে তো ভালো কিছুই করতে পেলাম না, অন্তত সংবাদ শিরোনামের হেডলাইন হয়ে যায় বউয়ের হাতে স্বামী খুন। তোরা কুষাণের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার কোমর থেকে কুষাণের হাত সরিয়ে দিতে লাগলো। কুষাণ তখন তোরাকে আবারও তার কাছে টেনে নিল আর বলল, তোরা পারিবারিক কলহ থাকবেই, একটা পরিবারের সবাই কিন্তু এক হয় না। আমি তো ঠিক আছি তাই না? আমি কি তোমাকে কখনো অপমান করেছি? সব কিছু ভুলে যাও প্লিজ প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি। তোরা তখন বলল, কি ভুলবো কুষাণ? তুমি তো একটা দুইটা ভুল করনি, একের পর এক ভুল করেই যাচ্ছ, আর আমি কোনো ভুল করতে চাই না। আমার থেকে দূরে থাকতে পারবে তুমি? আমাকে না তুমি ভালোবাসো? তুমি না প্রতিজ্ঞা করেছিলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার নাকি আমাকেই শুধু চাই? তোরা কুষাণের কথা শুনে হাসতে হাসতে বলল, সেজন্যই তো বললাম কত বোকা ছিলাম আমি, আর কত সহজে তোমাকে বিশ্বাস করে আপন করে নিয়েছি। আমি যে কুষাণকে চিনি আর এখন যে কুষাণকে দেখছি, দুইজন সম্পূর্ণ আলাদা টাইপের। আমি যে কুষাণকে ভালোবাসতাম, সে আমার থেকেও দ্বিগুণ ভালোবাসতো আমাকে। কিন্তু তুমি তো সেই কুষাণ নও। তোমার চোখের সামনে তোমার পরিবারের লোকেরা আমাকে যা নয় তাই বলছে, আর তুমি তা চুপচাপ শুধু শুনছো, কোনো প্রতিবাদই করছো না। আমি কার জন্য ওই বাড়ি যাব? আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোরা এখন যদি প্রতিবাদ করি সবাই আমাকে সন্দেহ করবে। কেউ তো আর জানে না আমরা দুইজন প্রেমিক প্রেমিকা। দুই একদিন যেতে দাও, তারপর যদি আমি কিছু না বলি তখন রাগ করে থাকিও, তোমার যা মন চাই করিও। তোমাদের পরিবারের কোনো মানুষই তো সুস্থ নয়, মনে হচ্ছে সবাই মানসিক রোগী। এই পরিবারে থাকলে নিশ্চিত আমিও একদিন পাগল হয়ে যাব। তুমি প্লিজ ভুলে যাও আমাকে, আমি আর কখনোই তোমাদের ওই বাড়িতে যাব না। তাহলে কি আমি একা একাই চলে যাব? হ্যাঁ। তার মানে তুই সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ, তারপর কি করবে? সেটা সময় হলেই দেখা যাবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। এ- একবার যখন বিয়ে হয়েছে আমাদের, তাহলে আর কারো শক্তি নাই আমাকে তোমার থেকে আলাদা করার। এই বলে কুষাণ জোর করেই তোরাকে কোলে ওঠালো। তোরা তখন চিৎকার করে বলল, কুষাণ ছাড়ো আমাকে, বাইরে সবাই আছে। না, ছাড়বো না, সবার সামনে তোমাকে নিয়ে যাব বাড়িতে। প্লিজ কুষাণ, ছেড়ে দাও আমাকে। আব্বু আম্মু দাদিরা দেখলে কি হবে? তাছাড়া পাড়া প্রতিবেশীরা নানা ধরনের কথা বলবে কিন্তু। কেউ কিছুই বলবে না, তাছাড়া আমার বউকে আমি কোলে করে নিয়ে যাব না ভ্যানে করে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তোরা তখন বলল। এই বলে কুষাণ দরজা খুলে বের হলো। তোরা তখন চিৎকার করে বলল, আচ্ছা যাবো আমি, এখন ছেড়ে দাও। আগে কথা দাও, তারপর বিশ্বাস করব। দিলাম কথা, নামাও এখন। তোরা তখন বলল। এরই মধ্যে দাদি এসে গেল কুষাণের সামনে। কুষাণ দাদিকে দেখা মাত্র তাড়াতাড়ি করে নেমে দিল তোরাকে। দাদি হঠাৎ কুষাণ আর তোরার হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় বসালো আর বলল, এবার সত্যি করে বল দেখি তোদের মধ্যে কি হয়েছে। আমি কিন্তু বুঝতে পারছি তোদের মধ্যকার সম্পর্ক ঠিক নেই, আর এটাও বুঝতে পারতেছি তোরা রাগ করে চলে এসেছে এখানে। আমি তো তোদের দুজনেরই দাদি হই, তোরা আমার কাছে সব কথা শেয়ার করতে পারিস। তোদের সমস্যাটা কোন জায়গায় আর হয়েছেটা কি? দাদির প্রশ্ন শুনে কুষাণ আর তোরা দুইজন দুইজনের দিকে তাকালো, কিন্তু কেউ কিছুই বলল না। দাদি তখন বলল, ওভাবে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। কিছু না বললে আমি বুঝবো কি করে, আর তোদের সমস্যার সমাধানই বা করব কি করে? তোরা এবার চুপ করে থাকলো না। সে তখন বলল, দাদি, কুষাণের আম্মু আর বোনেদের ব্যবহার খুবই বাজে। তারা আমার সাথে বাজে ব্যবহার করে। দাদি তোরার কথা শুনে বলল, একদিনে সেটা বুঝে গেলি তুই? আরও কিছুদিন গেলে তবেই না বুঝতে পারতিস। দাদি, তুমি বুঝতে পারতেছো না ব্যাপারটা। এরা আমাদের মতো স্বাভাবিক মানুষ না, এরা খুবই নিকৃষ্ট। যারা নতুন বউকে প্রথম দিনেই যা নয় তাই বলে, নানাভাবে অপমান করে, তারা কি করে সুস্থ মনের মানুষ হতে পারে? তোরা তখন বলল। এই বলে তোরা সমস্ত ঘটনা খুলে বলল দাদিকে। কুষাণ তো লজ্জায় একদম নিচু মুখ হয়ে থাকলো। সে এখন মুখ দেখাবে কি করে সবার সামনে? দাদি তোরার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তোরা এসব কি বলছে? এই জঘন্য পরিবারে তারা তোরার বিয়ে দিয়েছে? দাদি তো ভেবেছিল এমনিতেই দুইজনের মনোমালিন্য হয়েছে, কিন্তু এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। দাদি তখন কুষাণের মাথা উপর করে বলল, কি রে, তুই কিছু বলিস না তোর মা আর বোনেদের? তারা কেন এমন করছে তোরার সাথে? কুষাণ কিছু বলার আগেই তোরা বলল, তুমি এই প্রশ্ন একে করছো? এ তো একদম হারামি, এটা একদম হাদারাম দাদি, যাকে বলে নাম্বার 1 বলদ।
ওর মাও এখনো ওকে ফিডার খাওয়ায়। মায়ের আঁচলের তলে তলে যে ছেলে ঘুরে বেড়ায় সে কিসের প্রতিবাদ করবে? ও যদি ঠিক থাকতো তাহলে আমি কখনোই এভাবে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতাম না দাদি। যে মানুষটার জন্য আমি আমার পরিবারকে ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে থাকবো, সেই মানুষই যদি ঠিক না থাকে তাহলে কি করতাম আমি? তুমিই বলো। কুষাণকে চুপচাপ থাকা দেখে দাদি বলল, কিরে কথা বলিস না কেন? তোরা যা বলছে তা কি ঠিক? কুষাণ তখন বলল, দাদি, মাত্র বিয়ে হয়েছে আমাদের, এই একদিনে আমি কি প্রতিবাদ করব? তাছাড়া আমার আম্মু আর বোনদের মুখের উপর কখনোই কোনো কথা বলিনি আমি। সেই জন্য আমার তো একটু সময়ের প্রয়োজন। যে ছেলে তার মা আর বোনদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলতে পারিনি, সে একদিনেই কি প্রতিবাদ করবে? দাদি তখন বলল, তাই বলে তুই কিছু বলবি না? আমার তো এখনই নিজের মাথা গরম হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে তোরে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। চামেলি আর গোলাপ শুনলে তো তোরাকে আর কখনোই বাড়িতে যেতে দিবে না, আর তোকে তো একদম জ্যান্ত পুঁতে ফেলবে। কুষাণ তখন দাদির পায়ে পড়ে বলল, দাদি প্লিজ, ওনাদের কিছু বলো না প্লিজ দাদি। দাদি তখন কুষাণকে বলল, পা ছেড়ে দে কুষাণ, কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদি ভালো চাস তাহলে চলে যা এ বাড়ি থেকে। এত কিছু শোনার পর কোনো পরিবারই তাদের মেয়েকে আর পাঠাতে চাইবে না। আমাদের মেয়ে কি বেশি হয়েছে? ওকে যদি তোরা খুন করিস বা আমাদের মেয়ে রাগ করে যদি খারাপ কিছু করে, তখন আমরা মেয়ে পাবো কোথায়? তুই চলে যা ভাই। গোলাপের কানে যদি এই কথা যায় তাহলে কিন্তু গোলাপ কিন্তু তোকে আর বেঁচে রাখবে না। কুষাণ তখন আবারও দাদির পায়ে পড়ল। প্লিজ দাদি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। আর কখনোই কেউ তোরাকে অপমান করতে পারবে না। আমি এবার নিজে প্রতিবাদ করব। আমি ওকে ভালোবাসি দাদি, আর আমাদের কিন্তু 1 বছরের রিলেশন। প্লিজ দাদি। হঠাৎ গোলাপ সাহেব আর তোরার কাজিন শায়েক আসলো দাদির রুমে, সাথে শায়েকের বন্ধুরাও আছে। শায়েক রুমে ঢুকেই হঠাৎ কুষাণকে আজকা একটা টান মেরে কয়েকটা কোষে চড় মারলো, আর তার বন্ধুদের বলল, সালাডে আগে ভালো করে বেঁধে রাখ, তারপর যার যেমন মন চায় তেমন করেই মারবি। আমাদের বাড়ির মেয়ের সাথে ফাজলামি? গোলাপ তখন বলল, বাবা সায়ক, আগে মারধর করো না, আগে ওর পরিবারের লোকদের খবর দাও। যখন সবাই আসবে তারপর বাইরে একসাথে মিলে উচিত শিক্ষা দেবে। আব্বু কি করেছি আমি? আব্বু কি করেছি আমি? কেন এরকম করছেন? চুপ থাক। কে তোর আব্বু? তোরা ভেবেছিস আমরা মেয়েকে বিয়ে দিয়ে আর কোনো খবর নেইনি? মাত্র 1 দিন হলো বিয়ে হয়েছে আর তোরা আমার মেয়ের উপর নির্যাতন শুরু করে দিয়েছিস। বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে গিয়েছিস। তোর মা নিজেই নিজের হাত কেটে আমার মেয়ের নামে নালিশ করছে। কত বড় ছোট লোকের বাচ্চা তোরা! আমার ভাবতেই গা শিউরে উঠছে। এই বলে গোলাপও কয়েকটা চড় মারলো কুষাণকে আর বলল, যে পুলিশকে তোরা নিয়ে গিয়েছিস সে আমার বন্ধু হয়। আমার মেয়েকে সে ভালো করে চেনে। সে চাইলে সাথে সাথে অ্যাকশন নিতে পারত, কিন্তু সে সেটা করেনি, বরং আমাকে জানিয়েছে। এখন আমি যা সিদ্ধান্ত নেব সেটাই করবে। তুই যখন নিজে এসেছিস আমাদের বাড়িতে, এখন তোর পুরো পরিবার নিশ্চয় আসবে। সব কয়টারে একসাথে হাজতে ঢুকাবো। আমার মেয়ের সাথে ফাজলামো মারো তোমরা। কুষাণ আর একটা কথা বলল না, কারণ তোরার ফ্যামিলির লোকজন তো আর ভুল বলছে না। সে চুপচাপ সবার মার সহ্য করলো। শায়ক আর তার বন্ধুরা কুষাণের হাত পা বেঁধে রাখলো, আর শায়ক কুষাণকে মারতে লাগলো। কুষাণের এই অবস্থা দেখে তোরার বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কুষাণ যত অপরাধী করুক না কেন, সে তো তার ভালোবাসার মানুষ হয়। আর এখন কুষাণ তার স্বামী। সে রাগ করে অনেক কথা বললেও আজ কুষাণের এমন অবস্থা দেখে তোরা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ওকে আর মেরো না, প্লিজ ছেড়ে দাও ওকে। ওর কোনো দোষই নেই, ও খুবই সহজ সরল মানুষ। গোলাপ তখন বলল, না, কোনো ছাড়াছাড়ি নেই সায়ক। আগে ওর বাবা মাকে ফোন লাগা, দেখি কত বড় শিয়ানা তারা। আজ সকলকে একসাথে বেঁধে রেখে পিটাবো, তারপর পুলিশে দেব। শায়ক গোলাপ সাহেবের কথা শুনে কুষাণকে বলল, তোর ফোন কই? ফোন বের কর। এই বলে শায়ক নিজেই কুষাণের শার্টের পকেট থেকে ফোন বের করলো আর জারিফ চৌধুরীকে কল দিল। যে ছেলেকে কামিনী মাথায় রাখেনি উকুনের ভয়ে আর মাটিতে রাখেনি পিঁপড়ার ভয়ে, সেই আদরের ছেলেকে তোরার বাড়ির লোকজন বেঁধে রেখেছে। যে ছেলেকে কামিনী জীবনেও একটা টোকা দিয়ে দেখেনি, সেই ছেলেকে তোরার বাড়ির লোকজন মারধর করেছে। এই নিউজ শোনা মাত্র কামিনী অজ্ঞান হয়ে পড়ে গেল। জারিফ চৌধুরী এবার পড়ে গেলেন মহা ঝামেলায়। তিনি এখন কামিনীর জ্ঞান ফেরাবেন না কুষাণকে আনতে যাবেন, সেই চিন্তায় শেষ হয়ে গেলেন।
তখন ইরা, মীরা, লীরা তাদের স্বামীদের নিয়ে তোরাদের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর কামিনীর জ্ঞান ফিরে আসলো। কামিনীর জ্ঞান ফেরা মাত্রই কুষাণ, কুষাণ, বলে চিৎকার করতে লাগলেন। তখন জারিফ চৌধুরী অনেক বুঝিয়ে কামিনীকে শান্ত করলো আর বলল, কিন্তু কামিনী জারিফ চৌধুরীর কথা কিছুতেই শুনল না। তিনি একা একাই বাড়ি থেকে বের হলেন। জারিফ চৌধুরী তা দেখে নিজেও কামিনীর পিছু পিছু চলে গেলেন। এদিকে কুষাণকে এরকম বাজে অবস্থায় দেখে তোরা বারবার তার বাবাকে রিকোয়েস্ট করলো যেন তারা কুষাণকে ছেড়ে দেয়, কিন্তু গোলাপ সাহেব তোরার কথা কিছুতেই শুনলেন না। তিনি উল্টো চামেলি বেগমকে বললেন, তোরাকে ঘরে নিয়ে যাও। তোরা তার বাবার কথা শোনা মাত্র বলল, না, আমি যাব না কোথাও, প্লিজ কুষাণকে ছেড়ে দাও তোমরা। গোলাপ সাহেব এবার তোরার কাছে এগিয়ে এসে বলল, তুই চাচ্ছিস কি তোরা? তুই কি আবারও ওই বাড়িতে যেতে চাইছিস? এই ছেলের সাথে তুই এখনো একসাথে থাকার কথা ভাবছিস? তোরা তার বাবার প্রশ্ন শুনে কুষাণের দিকে তাকালো। কুষাণও তোরার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তোরা তখন বলল, হ্যাঁ, যেতে যাচ্ছি, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, প্লিজ ছেড়ে দাও বাবা কুষাণকে। হেনা তোরার কথা শুনে এগিয়ে এসে বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে তোরা। তুই কি আবার ওই জাহান্নামে যেতে চাচ্ছিস? কামিনী আর তার মেয়েরা যা ডেঞ্জারাস, তোকে যদি মেরে ফেলে। তোরা তখন বলল, তোমরাও তো কম ডেঞ্জারাস নও, কিভাবে নির্দোষ ছেলেটাকে মারছো? ওকে মেরে কোনো লাভ নেই, যদি শাস্তি দেওয়ার ইচ্ছে থাকে ওর মা আর বোনেদের দাও, ছেড়ে দাও কুষাণকে। গোলাপ সাহেব তখন বলল, তুই যদি কুষাণের সাথে ও বাড়িতে আবার যাস তাহলে কিন্তু আমাদের বাড়িতে আর আসতে পারবি না, কারণ ওইরকম একটা জঘন্য পরিবারে আমরা তোকে কিছুতেই পাঠাবো না, আর ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কও নাই। তোরা তখন কাঁদতে কাঁদতে বলল, আব্বু এভাবে কেন বলছো? আমি কি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি নাকি? তোমরা তো নিজেরাই বিয়ে দিয়েছো আমাকে, এখন এরকম করছো কেন? গোলাপ সাহেব তখন বলল, এত যুক্তি শুনতে চাই না আমি, তুই সাফ জানিয়ে দে কি করতে চাস। তোরা তার বাবার কথা শুনে নিজেই কুষাণের বাঁধন খুলে দিতে লাগলো। শায়ক তখন বলল, তোরা কি করছিস এটা? ওর বাঁধন খুলিস না এখনই, ওর বাবা মাকে আগে আসতে দে। তোরা কিছুতেই শায়কের কথা শুনল না। সে কুষাণের বাঁধন খুলে দিয়ে বলল, কুষাণ চলে যাও এখন, আর কখনোই আসবে না এই বাড়িতে। কুষাণ তখন বলল, আমি তোমাকে ছাড়া যাব না তোরা, তাছাড়া তুমি তো কথা দিয়েছো আমার সাথে যাবে তুমি। এই বলে কুষাণ সবার সামনে তোরার হাত ধরল। শায়ক এবার গোলাপ সাহেবের কানে কানে বলল, এখন কি করবেন চাচা? ওরা তো ওই ছেলেরই পক্ষ নিচ্ছে। গোলাপ সাহেব তখন বলল, কেউ যদি জেনে শুনে বিষপান করে তাতে আমার কিছুই করার নাই। আমি কখনো ওকে বেঁধে রাখিনি, ওকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি, আজও সেটাই দিলাম। এই বলে গোলাপ সাহেব চলে গেলেন। শায়ক নিজেও আর দাঁড়িয়ে না থেকে তার বন্ধুদের নিয়ে চলে গেল। চামেলি আর হেনা বেগম আবার তোরাকে বোঝাতে লাগলো যে এখনো সময় আছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে তোরা। তোরা সাফ জানিয়ে দিল সে কুষাণের সাথেই থাকতে চাই। হেনা আর চামেলি বেগম সেজন্য আর কিছুই বলল না, কারণ তোরা এখন বড় হয়ে গেছে, সে নিশ্চয়ই তার ভালোটা বোঝে। কুষাণের গাল দুইটা একদম লাল হয়ে গেছে, ফর্সা গালে চরমারার দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তোরা হঠাৎ কোনো কথা না বলে কুষাণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার কুষাণের জন্য খুব খারাপ লাগছে। সে নিজেই নিজেকে আজ বকতে লাগলো, কারণ সে তো নিজেও কামিনী আর তার মেয়েদের অপরাধের জন্য সব সময় কুষাণকেই দায়ী করত। আর আজ তার বাবাও কামিনীর করা অপরাধের জন্য কুষাণকেই মারলো। কুষাণ তোরাকে কাঁদতে দেখে বলল, তোমার আবার কি হলো? মার খাইছি আমি আর কাঁদছো তুমি? তোরা চুপচাপ কেঁদেই যাচ্ছে। এতদিন কুষাণের উপর করা জমানো রাগগুলো তার কান্না হয়ে বের হয়ে যাচ্ছে। সে আগেও কুষাণের সাথে খারাপ ব্যবহার করেছে, আর বিয়ের পর থেকেও সেই একই ব্যবহার করে যাচ্ছে। কুষাণ এবার তোরার মুখটি উপরে তুলে তার কপালে একটা কিস করে বলল, আমি জানতাম এই রকম একটা দিন আসবে, তুমি আম্মু আর আপুদের ব্যবহারে মন খারাপ করবে, আর তার জন্য শুধু আমাকে দোষারোপ করবে। এই ভয়ে আমি তোমাকে বিয়ে করতে চাইতাম না, শুধু সময় চাইতাম তোমার কাছে, কারণ আমি অপেক্ষা করছিলাম আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার জন্য, যাতে করে আমি একটা জব করতে পারি, যাতে নিজে কিছু ইনকাম করতে পারি। পরের অধীনে আমি থাকতে পারলেও
তুমি যে পারবে না সেটা আমি জানতাম। আর পুরুষ মানুষের নিজের ইনকাম না থাকলে তাকে যে কতটা মেরুদণ্ডহীনভাবে বেঁচে থাকতে হয় তা আমার থেকে কেউ ভালো জানে না। আমি আমার আব্বুকে দেখি সব সময় আম্মুর থেকে টাকা চেয়ে নেয়। একটা সিগারেট খাওয়ার ইচ্ছা হলে খেতে পারে না, অন্য একটা বাহানা দেখিয়ে টাকা নেয়। আমার বোন জামাইদেরও সেই অবস্থা। আমি সবসময় চাইতাম আগে নিজে কিছু করব, তারপর বিয়ে করব। কারণ বিয়ের পর বউয়ের একটা পার্সোনাল জিনিস কেনার জন্য যাতে মায়ের কাছে হাত পাততে না হয়, তাকে যেন বলতে না হয় আমার বউয়ের পিরিয়ড হয়েছে সেজন্য প্যাড কিনতে হবে। আমার বউ আইসক্রিম খেতে চেয়েছে, টাকা দাও। আমার বউ আজ ফুচকা খেতে চাইছে, সেই জন্য টাকা দাও, ঘুরতে বের হব। আমার বউয়ের জন্য জামা কিনতে হবে, টাকা দাও। কিন্তু আমার স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাসার সবাই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। এটা নাকি আমাদের বংশের একটা নিয়ম।